সবাইকে নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই। তো আজকে অনেক কিছু কথা তোমাদেরকে বলার আছে, কারণ সবটাই তোমরা দেখছো, যারা আমার ভিডিও দেখো তারা অনেকের ভিডিও দেখো। তো চুপ করে থাকলেও আমরা থাকতে পারছি না, কিছু বললেও ভুল হয়ে যাচ্ছে। চুপ করে থাকলে হয়ে যাচ্ছে কি চালাক, ধূর্ত, এক হাতে তালি বাজে না, দুজনই সমান, বিভিন্ন কথা। ঠিক আছে, এবার যদি আমি ভাবি যে না চুপ করে থাকি, কতদিন আর এক কথা বলবে, বলতে বলতে আপনি বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা ভাবলেও হয় না। মিচকা শয়তান, চুপচাপ থাকে, চালাক, এসব তো আখ্যা আমার উপরে আসেই। যাই হোক, এবার কথাটা হচ্ছে আমার গলার অবস্থা খুব ভালো না, খুবই খারাপ। লাইভ করে করে এই অবস্থা হয়েছে। তার মধ্যে আমার ডাক্তার যখন দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল আমাকে ভয়েস পুরো রেস্ট দেওয়ার জন্য। তো আমি তো রেস্ট থাকতেই পারছি না, বরঞ্চ আরও বেশি কথা বলতে হচ্ছে। যাই হোক, গলা আপনি ঠিক হয়ে যাবে কিছুদিন পর। তো এবার কথায় আসি, সেটা হচ্ছে সামনে আমাদের যে আইভিএফ ট্রিটমেন্ট আমার, তো আইভিএফ ট্রিটমেন্টের সময় আমি তো করিনি কোনোদিন, এটাই ফার্স্ট টাইম আমার। তো আইভিএফ ট্রিটমেন্টের সময় নাকি পুরো ফুল বেড রেস্ট থাকতে হয়, একটা কলমও তোলা যায় না, চিরুনি তুলে মাথা আঁচড়া যায় না, এরকম আর কি কথা শুনেছি। অনেক থাকে যে অনেকে বলে যে নরমাল থাকলে চলে, অনেকে বলছে বেড রেস্ট থাকলে ভালো। হ্যাঁ ঠিক আছে, ভালো। অনেকের মিসক্যারেজ হয়ে যায়, কাজ করা যাবে না, বেশি ঝুঁকে কাজ করা যাবে না, ঝাড়ু টাড়ু বা রান্না বাড়ি করা যাবে না, রেস্টে থাকতে লাগবে। এবার একটা কথা কি, যে শ্বশুর বাড়ি থেকে আমি কিন্তু অনেক প্রচুর ভালোবাসা, মান সম্মান, একদম সেই মানে কি বলে এটাকে, আদর যত্ন, সাহায্য, হ্যাঁ অর্থনৈতিক সাহায্য বলো বা মানে কাজ, সারাদিন ঘরের কাজকর্ম করে আমাকে সেবা যত্ন করা প্রচুর পেয়েছি, সত্যি তাই, প্রচুর পেয়েছি। কিন্তু আমি কারোর জন্য কিছু করতে পারিনি কোনোদিন, আর করতে পারছিও না, তাই তো। তো এইবার কথা হচ্ছে, আমি না আর আমার জন্য কারো কোনো হেল্প চাই না, সত্যি কথা মন থেকে বলছি। যার কেউ থাকে না, মনে করো কারো সংসারে শাশুড়ি, ননদ, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, কেউ যখন থাকে না, তখন আপনিই কিন্তু তার সংসার চলে যায়। তো যার কেউ থাকে না, তার ভগবান থাকে, কোনো না কোনোভাবে সে বিপদ থেকে উদ্ধার হয়। ঠিক আছে, তো এবার আমার সামনে হচ্ছে বিপদ, কারণ আমার ট্রিটমেন্ট হবে, আমাকে কত কি করতে হবে, এগুলো শুনেই তো হাত পা গুটিয়ে যাওয়ার মতো। কারণ আমাদের তো অঢেল নেই, প্রচুর কষ্ট করে দুজনে মিলে সংসারটাকে দাঁড় করিয়েছি, অনেক টাকা খরচা হয়, অনেক টাকা, এটাই বলছি, অনেক টাকা খরচ, সামনে কয়েক লাখ টাকা খরচ করে তারপরে একটা শিশু পৃথিবীতে আসবে যদি ভাগ্যে থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে আদর যত্ন করার জন্য নাকি আমাকে সেবা করানোর জন্য, এবং অনেকেই যারা কমেন্টে বলছে, নোংরা ভাবে বলছে যে কাজের লোক নিয়ে যাচ্ছি সাথে করে, মানে শাশুড়িমার কথা বলছে, এইভাবে ভাবা যায় শাশুড়িমাকে কাজের লোক বানিয়ে নাকি নিয়ে যাচ্ছি। তো এটা বেশি লোক বলেনি, বেশ কয়েকজন কম মানুষই বলেছে। ঠিক আছে, এবার যাই হোক, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে খারাপ ভালো দুটোকেই শুনতে হবে, কিন্তু কথাগুলো শুনলে একটু কেমন লাগে না, যে শাশুড়িমাকে নিয়ে যাব কাজকর্ম করার জন্য। যদিও এটা কমেন্টে আসতো না এমনি এমনি, অন্য কেউ যদি না বলতো, তো যাদের যেরকম মানসিকতা সে সেভাবেই প্রকাশ করে। আমি বলি একটু কথাটা হলো, মাকে তো মানে আমরা নিয়ে যাবোর জন্যই 2 BHK ফ্ল্যাট নেওয়া হয়েছে, যে 2টা রুম, 2টা বেডরুম, একটা হল রুম। তো 2 BHK ফ্ল্যাট নেওয়া হয়েছে এই কারণে যে আমরা 3 জনেই যাবো, মাকেও নিয়ে যাবো সাথে। তো আমার কাছে তো মা জন্ম দিয়েছে আমাকে, মাও হলো আমার কাছে সবার উপরে, তার বউ তো আছে, বউ আমার কাছে ফেলনা না, মানে দুজনেই সমান, দুজনেই আমার জীবনে অনেক অবদান রয়েছে। তো মাকে তো আমি ফেলে দিতে পারবো না, আর মাকে আমি এখানে একা রেখে যেতেও পারছি না। ঠিক আছে, একা রেখে কী করে যাবো, মার তো এই বয়সে একা রেখে যাওয়া তো সম্ভব না, সেই জন্য কিন্তু আমরা ওখানে ফ্ল্যাট নিয়েছি 3টা রুম। কিন্তু এখন এইরকম কথা আসছে, মানে বলছে মানে যে আমরা মাকে নিয়ে যাচ্ছি কাজের জন্য, তাহলে আমার সেবা করার জন্য আমরা কি করব? মাকে এখানে একা রেখে যাব নাকি সঙ্গে নিয়ে যাব? আমরা সঙ্গে নিয়ে যেতে পারছি না, মানে এরকম কথার পরিপ্রেক্ষিতে কি মনে হবে যে আমরা কাজ করার জন্য নিয়ে যাচ্ছি? তখন কি মনে হবে যে দেখ আমার সেবা করার জন্য আমি একটা বয়স্ক মানুষকে নিয়ে যাব না, তাই তো এরকমই মনে হয়। কারণ হ্যাঁ, উনি এমন একটা মানুষ, যেখানেই যাক উনার কাজ করতে ইচ্ছেই করে, রান্নাঘর। আমাদের 100% ইচ্ছা আছে মাকে সঙ্গে নিয়ে যাওয়ার, ঠিক আছে, মা নিজেও যেতে চায় আমাদের সঙ্গে, কিন্তু এরকম কথার পরে যে মাকে নিয়ে যাবো কাজ করার জন্য, ওখানে নিয়ে যাবো বউয়ের সেবা করানোর জন্য, তাহলে তো মানে কি করে নিয়ে যাব এটা আমি বুঝতে পারতেছি। আমি এখন কি করব? আমি তো বলছি দুটো নাই, মাকে নিয়ে যেতেও পারছি না এবং ছেড়ে যেতেও পারছি না, কারণ ছেড়ে গেলে মার আছে, প্রেশার আছে। তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, যেটা আমার কি করা উচিত। মাকে আমি একা ফেলে রেখে এখানে চলে যাবো একাই, এরকম করতেও পারবো না। আর যদিও কথা বাই চান্স এখানে কাকু আছে, মা যদি অনেকের আপত্তি থাকে, মার যে অন্য সন্তান তাদের যদি আপত্তি থাকে, তাহলে তো এখানে রেখেই যেতে লাগবে। তাহলে কি করবো, আর খরচা দিতে হবে আমাকে, প্রতি মাসে আমি খরচা পাঠাবো যতটুকু পারি আমি। সেটাই, যেখানে কথা হচ্ছে বারবার
যে আমার সেবা করার জন্য। এবং আরেকটা কথা বলি, তারা দেখবেও না, মাকে দেখবেও না, এবং কথা না শোনার দেখতে তো চায়, শুনো আমার কথা শুনো, দেখতে চায়, যেতে চায় না, যেতে চায় না, সেটা আমি এখানে আমরা কি করব? আমার কথা হচ্ছে মার ব্যাপার, তারা নিয়ে যেতে চায়, যেতে চায় না, কি কারণে নিয়ে যেতে চায় না সেটা তাদের ব্যাপার, মার ওদের ব্যাপার। এখানে আমি মাঝখানে আমি কি করবো? আমি তো নিয়ে যেতে চাই, সেজন্য আমার 3টা রুম নেওয়া আছে। আমাদের 2 জন হলে আমরা একটা বেডরুম নিলেই হতো, আর একটা হল রুম থাকলেই হতো, কিন্তু আমরা 3 জন যাবোর জন্য কিন্তু 3টা রুম নেওয়া হয়েছে। তো এখন যদি ওদের এরকমই কথা থাকে, তাহলে ওরা করুক, মাকে ব্যবস্থা করুক। আমার কথা হচ্ছে এটাই যে মা তো নিজে যেতে চেয়েছে, আমার মার যে খরচা হবে মাসে মাসে আমি দিব, যতটুকু হয়, যতটুকু পারি। আমি তো আমার ইনকামের, মা যদি বাড়িতে থাকে, মা যদি কোথাও না থাকে, যদি বাড়িতে থাকে। এবার কথাটা বলি তোমাদের, আমরা যে এতদিন যাবত মার সেবা যত্ন করছি, আমরা দেখছি বলবো না কোনোদিন, মার যে সেবা যত্ন করছি, মাকে আমাদের কাছে রেখেছি, আমরা কিন্তু কারো কাছে একটা কোনোদিন নেইনি, আর এটা আমাদের নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, আর প্রয়োজন পড়েও নেই, সেটাই। এবার কথা হচ্ছে যে মাকে যদি আমাদের রেখেই যেতে হয় বাড়িতে, সেটা একটা খরচ দেব, এটা একমাত্র অন্যদের কথার জন্য। কারণ এখানে মা বলছে আমাদের সাথে যাবে। এবার আমার কথা হচ্ছে এখানে যে মার ওটাও ছেলের বউ, নাতনি, মা যদি না দেখে বা মা যদি ভালো না বাসে, সেটাতেও আমাদের দোষ হচ্ছে। কি আমরা কি আটকে রেখেছি? ওই দিন তো সবার সামনে ক্যামেরা মুখে ধরেছিল, তো সেদিন কেন মা বললো না? মার মনে যদি এরকম থাকতো যে না এখন আমি বলবো না, ওই বউ আসুক বা অন্য কেউ আসুক, ওদের সামনে আমি বলবো যে আমি যাবো, সেদিনও তো বলেনি। এবার যেতে চায় না, কি কারণে, কেন যেতে চায় না, সেটা কি সম্পূর্ণ দায়িত্ব আমাদের? আর মা যে বাড়িতে রান্না করে, মার অনেক ইচ্ছা, এটাই বলছি যে যেখানে যায় রান্না করতে খুব ভালো লাগে, এটাই বলছি যেখানে যায় উনি কাজ করতে ভালো পায়, রান্না করা, চুপচাপ বসে থাকতে ভালো পায়, মানে বসে থাকার মতো লোক না, যেখানে যায় কাজ করে। এবার আমার সাথে যখন কলকাতা যাবে আমাদের সাথে, তখন ওখানে গিয়েও নিশ্চয়ই কাজ করবে। এবার উনি যদি কাজ করে, তাহলে ওনাকে আমি নাও করতে পারবো না যে তুমি করো না, তখন আবার ওনার ভালো লাগবে না। একটা গ্রামের মানুষ যখন শহরে যায় হঠাৎ করে, তার মধ্যে আবার বয়স্ক মানুষ, সেই জিনিসটার সাথে ম্যাচ খেতে একটু টাইম লাগে, বা অনেকে পারেই না থাকতে। তো সেই জায়গায় আমাদের এমন একটা আমরা দুটানায় পড়ে গেছি। আমার এদিকে হচ্ছে বিপদ, আইভিএফ ট্রিটমেন্ট, এদিকে এই যে একটা মানে দায়িত্ব যে না রেখেও যেতে পারছি না, সাথে নিয়ে গেলেও এই ধরনের কথা হচ্ছে। তো আমরা কি করব? এটাও আমরা ছেড়ে দিলাম তোমাদের উপরে, তোমরা ডিসিশন দিও। মানে আমাদের মা তো এখন দেখো মানে এমন একটা পরিস্থিতি, তোমাদের কাছে ডিসিশন চেতে হচ্ছে, সেটাই। মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে কি করব, কোনটা করলে আমরা মুক্ত থাকবো, আমরা শান্তিতে থাকবো। এত কথা ভালো লাগে না, কারণ আমরা তো চুপ করে কথা বলতেছি না, তারপরে আমাদের নিয়ে ডেইলি যে বাচ্চাটা একটা কথা আসেই নাই, যে বাচ্চাটা এখনো আমার পেটে আসেইনি, পৃথিবীতে আসার দূরের কথা, পেটে আসেনি, সেই বাচ্চাটাকে নিয়ে কথা হচ্ছে কি যে বাচ্চা হওয়ার পরে এটাও হবে কথা, দেখ আমার বাচ্চাকে আদর করে, তোর বাচ্চাকে আদর করে না। এগুলো কোনো কথা? এগুলো কোনো কথা? যে এখন সে সেবা যত্ন পাবে, ঠাম্মার সে এখনো আসেইনি। সে আরেকটা কথা বলি, 1 মিনিট, আমার এতদিন পর, বিয়ের 8 বছর পর, এত মানে ভগবানের কাছে প্রার্থনা, এত কিছু পরিশ্রম করার পর, তাও ডাক্তার বললো যে আইভিএফ করে বাচ্চা নেওয়া সম্ভব। বাচ্চাটা আসলোই না এখনো, তাতেই এই কথাগুলো কানে আসছে যে ঠাকুমার আদর পাবে, তখন এই প্রতিযোগিতা হবে, আমার ঠাম্মা আদর পাচ্ছে, ঠাম্মার আদর পাচ্ছে, ওই বাচ্চা পায় না, এই ধরনের কথা নাকি আমি বলবো। যেমন মানসিকতা সে তেমন বলবে। আমি একটা কথা, কতটা খারাপ লাগে, যার যেখানে দুর্বল জায়গা। অবশ্যই, যে নারীর বাচ্চা হয়নি এখনো পর্যন্ত, সেটা তাদের দুর্বল জায়গা। সেই জায়গায় দিনের পর দিন আঘাত করা হচ্ছে আমাকে, আমি কতটা সহ্য করবো? ওটা ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, তোমার বাচ্চা হলেও সমস্যা নেই, বাচ্চা না হলেও সমস্যা, আমার অন্তত সমস্যা নেই। আর একটা কথা বলি, ইনডাইরেক্টলি এমন করে বোঝাও না আমি নাকি বিক্রি হয়ে গেছে শ্বশুর বাড়ির কাছে। তো আমি বিক্রি হয়নি, যে বলছে না সেই বিক্রি হয়ে গেছে, কারণ সে বিয়ের আগে শ্বশুরের কাছ থেকে বাইক নিচ্ছে, বিক্রি, তার ওটা কি হচ্ছে? ওটা তো বিয়ের আগে যদি বাইক নেয়, ওটা তো বিক্রি করাই হচ্ছে, বিক্রি হয়ে গেছে। ও নিজেকে বিক্রি করছে, আমাদের বিক্রি করতে হবে না। আমরা নাকি ওকে বিক্রি করতে চাইছিলাম, আমরা পাই নাই, এই কারণে এই কথাটা বলছে। আর ইনডাইরেক্টলি বলছে যে আমি নাকি বিক্রি হয়ে গেছি, আমরা বিক্রি করতে পাই নাই, আমরা কেন বিক্রি করতে যাবো কাউকে? সে নিজেই বিক্রি হয়ে গেছে ওনাদের কাছে, ওর কথা অনুযায়ী। আমরা বলতেছি না এই কথা, ওর কথা অনুযায়ী ওকে বলতেছি যে যৌতুক নেয়, বিয়ের আগে যে বাইক যৌতুক নেয়, সে তো অলরেডি বিক্রি হয়ে গেছে, ওর কথা অনুযায়ী। আমি এটা কিন্তু বলতেছি না। আর একটা কথা, আমি যে বিয়ে করছি না, আমি 1 টাকাও ডিমান্ড নিইনি।
বিয়ের যা খরচা হয়েছে সেটা শুধু শ্বশুর মশাই পে করছিল, তাছাড়া আমি কোনো খরচা নেই। আর এই যে আমাদের বাইকটা, মেয়ের বাড়ি থেকে তো টাকা পয়সা দিবেই বিয়ের সময়। একটা কথা বলি, যে আমাদের বাইকটা না বিয়ের 7 বছর পর, না 6.5 কি 7 বছর পরে, 7 বছরই হবে। আমার শ্বশুরের ইচ্ছা ছিল যে জামাইকে একটা বাইক দেওয়ার, 7 না 6 6.5 বাইক দেওয়ার ইচ্ছা ছিল। শ্বশুরমশাই রিটায়ার করছে, পেনশন পাইছে, তো সেখান থেকে 1 লাখ টাকা মানে বাইক দিয়ে পুরো টাকা দেওয়ার ইচ্ছা ছিল ওনাদের, আমরা কিন্তু নেই। আমি বলছি কল্লোল বলছে যে না থাক, তোমাদেরও ভবিষ্যৎ আছে, সব টাকা তোমাদের দিতে হবে না, যেহেতু আমরা ইনকাম করি। বয়স্ক মানুষ, তাদের টাকা পয়সা দরকার হবে, কারণ অসুখ বিসুখ লেগেই থাকে। তো সেই কারণে বাইকের কিন্তু আমার দাম 3 লাখ টাকা, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আমরা লোনে নিয়েছিলাম। তার সেই জন্য মানে এমনি ক্যাশ প্রাইসে 2 লাখ 60 এর মতন, 63,000 মতো পরে 2 লাখ। আর কিন্তু আমরা যেহেতু ফাইন্যান্সে নিয়েছি সেই জন্য একটা পাক্কা 3,01,000 টাকা করছে সব অ্যাসেসরিজ সহ। তো সেই কারণে আমরা কিন্তু 1 লাখ টাকাই নিছি ওনাদের কাছ থেকে, এবং বাকি যে 2 লাখ টাকা আমাদের কিন্তু এখনো কিস্তি চলছে। তো অতএব আমি বিক্রি হয়নি, আমার বিক্রি হওয়ার মতন আরেকটা কথা বলি, দরকারও পড়েনি। শোনো, বিয়ের পর সবার বাবা মাই চায় যে আমার মেয়েটার ঘরটা সাজিয়ে দেই জিনিসপত্র দিয়ে, ঠিক আছে? তো আমার জিনিসপত্র আমাকে তো আর কিনে দিতে পারিনি, টাকা দিয়েছিল, আমরা কিনেছিলাম, সেটা অনেক আগে, যখন আমি নিজে ইনকাম করে, এখন আমি একটা মেয়ে হয়ে ইনকাম করে আমার সংসার চালাচ্ছি। ওর ইনকাম মতো দোকান ছিল, এতদিন বাইরে ছিল দোকান, অফলাইনে বিক্রি হতো, এখন অনলাইনে। যেমন আমি তোমাদের সাথে লাইভ করছি, পরেরটা কিন্তু ও করছে, ও বুক নিচ্ছে, আমিও বুকিং নিচ্ছি, পেকিং করা হচ্ছে। এই যে কালকে ও একাই গেছিল, আমার এই গলার পরিস্থিতি, আমি যাইনি, আর মানে আমার যেতে ইচ্ছে করছিল না কালকে। তো ও কালকে বাইকে করে 2 ব্যাগ এরকম উঁচু হবে, এই এতটুকুই 2 ব্যাগ ও নিজেই বাইকে করে নিয়ে দিয়ে আসলো ডেলিভারি করা। পরিশ্রম করছি অনেক অনেক, মানে ভালো থাকার জন্য করছি। তারপরে বলে তুমি কিছু করো না, ঘরে বসে থাকো, এই ধরনের কথা শুনতে, সেটাও ইনকামই বোঝা যায়। সে আমার বর ঘরে বসে থাকুক বা কিছু করুক, আমার কোনো অবজেকশন নেই, সেটা আমার ইনকাম, আমি বুঝবো। লোকের এত কেন যায়? না কে বসে খাচ্ছে না খাচ্ছে সেটা তোমরা দর্শকরাই দেখতে পারবা। আর আমার একটা কথা, আমার বাপ মা তুলে সবসময় কথা বলে, হ্যাঁ মাস্টারের মেয়ে, তো আমার মাস্টারের মেয়ে যদি আমি হইছি, আমি মাস্টারের মেয়ে হয়ে তো কারোর সাথে কোনো, সেও না কারো না কারো মেয়ে, তার বাবারও কিছু পেশা আছে, সেটাই। আমি যদি সেভাবে পেশা নিয়ে বলি তখন কেমন লাগবে? বলার উচিত না, বললে আমরা যদি বলে তাহলে ওরও খারাপ লাগবে, সেই জন্য আমরা এগুলো বলতেও চাই না, কারণ বড় মানুষের অপমান হবে। সেটাই। আরেকটা কথা কি, আমি বললে অনেক কিছু বলতে পারি, আমার ভিতরে কি কোনো কথা নেই? না আরেকটা কথা বলি, আমার ভিতরে কি কোনো কথা নেই? না আমি একটা কথা বলি, ঋণ বলে না, ঋণ শোধ করছে মায়ের, কিছুদিন আগে যে একজন লোকের যে ভিডিও করলো, ওনার ওয়াইফের কাছ থেকে নিছে। কি কারণে নিচ্ছে সেটা বলতেছি। ও দিনাটা ছিল ঘর ভাড়া নিয়ে থাকতো, আর বলছে ওর পড়াশোনা নিয়ে কোনো খরচা নেই। কি পাইছিল, কি জন্য বলে ওটাকে, গোল্ডেন স্কলারশিপ নাকি, স্কলারশিপে নাকি পড়াশোনা করছে, স্কলারশিপের জন্য কাগজ দেখায়, ঠিক আছে? আর ওটা স্কলারশিপের কাগজ দেখায়নি, রেজাল্ট কেমন হচ্ছে সেটা দেখাচ্ছে, স্কলারশিপের জন্য কাগজ, স্কলারশিপ পাইছে কিনা। আর সায়েন্সে পড়তে খরচা হয় না, এটা কি মানে পাবলিক কি বুঝতে পারবে না যে সায়েন্সে বলে খরচা হয় কিনা? পড়াশোনা বই কেনা, তারপরে মনে করো বই মনে করো অন্য কেউ দিল, প্রাইভেট টিউশনের টাকা, তারপরে ওখানে ঘর ভাড়া নিয়ে থাকা, এগুলো কি কম খরচা? এবং ঘর ভাড়া দিতে পারেনি এই জন্য আসতে পারতেছিল না জিনিসপত্র নিয়ে, তখন মা ওই মহিলার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে ওকে দিছিল। তা ওর ঋণ ও শোধ করছে বা ওর বউ শোধ করছে, যাই হোক যেই শোধ করুক, তা সেটা খারাপের কি? এটা তো ভালোই। বাবার যে চিকিৎসা বাবদ যে ঋণ হচ্ছিল, ওর পড়াশোনা যাওয়া বাবদ যে ঋণ হচ্ছিল, সব টোটাল মিলে ইনক্লুড, আমি বলতেছি না শুধু ওরই হয়েছে, বাবারও চিকিৎসা বাবদ ঋণ হচ্ছিল, অনেক টাকা শোধ করছি। আমি ওই রকম অনেক লোকের ভিডিও করে দিতে পারি, কিন্তু ওই রকম মানসিকতা আমার নেই। বিয়ের আগে যা হয়েছে। আর ওর নাকি চাকরি থেকে মৌ নাকি হিংসা করে, তো ওর বিয়ে হওয়ার আগেই কিন্তু ওর চাকরি ছিল, তখন তো আর মৌ ছিল না, ছিল, তাহলে তো হিংসা করার কি হলো? চাকরি থেকে হিংসা করলে কি? ওর বাবা কি চাকরি করতো না? চাকরি থেকে। আরেকটা কথা কি বলছে যে ওর চাকরিতে তোমরা নাকি মানুষের কাছে পরিচিত হইছো। ওরে ভাবতে বাপ, তাহলে আমরা যে ইউটিউবে পরিচিত সবার কাছে, সেটা কি চাকরির জন্য? কি বিশাল অবস্থা। যাই হোক, ওগুলো কথা গেল, আরো অনেক কথা আছে যেগুলো আমরা বলতে চাই না। একটা কথা হচ্ছে কি, এখানে আমার মোট কথা, তোমরা দুইটাই ভাই, তাই তো? যা ঝামেলা হচ্ছে, ওরা আইসা সুন্দর মতে টাকা দিয়ে গেল, টাকা নেওয়ার সময় যদি আমরা একটু শুনতাম, এবং ওই দিন আরেকটা কথা বলি, এখানে যেদিন টাকা নিয়ে যায়, এখান থেকে ফোন গেছিল কি যায়নি? ওর দিদি ফোন করে নাই? কালকে আমার ননদ ফোন করেছিল, আমাদেরকে কথা হয়েছে অনেকক্ষণ, ঠিক আছে? ওনার কি দোষ বা কিছু, সবকিছু মিলেই কথা হয়েছে। তো এখান থেকে ফোন গেছে তখন,
তখন বলে কি আমরা টাকা রিটার্ন দেবো না, আমরা ভাতার কাগজ করে দিয়েছি, আমরা টাকা রিটার্ন দেবো না। এক মাস পর আমাকে খোঁচানো হয়, আমাকে খোঁচানো হচ্ছে শাশুড়ি দায়িত্ব পালন করে না, শাশুড়ি শুধু ওখানে থাকে, শ্বশুর বাড়ির লোক হিংসা করে আমি কেন আমি যাইতে দিই না শাশুড়িকে, চাকরান্দারের বউ আমি কেন হলাম, এই নিয়ে আমাকে হিংসা করে, বাচ্চাটা ওই ফ্যামিলির আদর পায় না, এগুলো কাকে শোনায়? আমি চাই, আমি নিজে চাই যে আমার শাশুড়ি যাক ওখানে। এখানে যখন ওদের বাচ্চাটা ছিল আমরা যদি আদর করতে যাইতাম তাহলে কি করতো, বাচ্চাকে ধরে মারতো। তাও যদি আমরা যদি আদর করি এবং ওই আদর করার জন্য বাচ্চাটা মার খায়, তো সেই বাচ্চাকে আরেকটা কথা বলি, কথা যখন উঠেছে তো অনেক কথাই মানে ভিতরে অনেক কথা জমিয়ে রেখেছি, বলি না কাউকে। কালকে ওই ননদও বলছিল ওই কথাগুলো। মা ওদের স্বাদের সময় মা আসেনি, টাকা পয়সা চায় কি করে না করে। হ্যাঁ, স্বাদের সময় শাশুড়ি মা বাড়িতে কিন্তু ছিল না, ছিল বাইরে দিল্লিতে। বিয়ের পর ঝগড়া হয়নি হয়তো, হ্যাঁ উনার একটু ইয়ে ছিল আমার প্রতি, যে প্রেম করে বিয়ে করলে জানোই প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় এরকম, কিন্তু ওনার সাথে আমার বন্ডিং কিন্তু সেরকম ছিল না। ওনার সাথে কথা বলতে রীতিমতো আমি ভয় পেতাম, তুমি বলো। আমি ভয় পেতাম রীতিমতো ওনার সাথে কথা বলতে, উনি তো কথা বলতে পারতেন, ও কথা বলতো। এখান থেকে এবার আমি কিভাবে ওনাকে না যেতেই করবো বা কিছু। সাধে যায়নি, অন্নপ্রাশন সাধের সময় আমাদেরকে এই বাড়িতে আমাদেরকে কাউকে বলেনি, হ্যাঁ সেটা ওদের ব্যাপার, ঠিক আছে। এখান থেকে ঝগড়া করে চলে গেছে বা কিছু, সবার ফ্যামিলিতে ঝগড়া হয়। এটা বলতেছি, দাঁড়াও, আমরা আমাদের পরিবার থেকে, আমার তখন ইনকাম ওই যে ওর দোকান, আমার খুব কষ্ট হলেও আমি সোনার আংটি, সে যেমনই হোক, পাতলা হোক মোটা হোক, সোনার আংটি দিয়ে বাচ্চাটাকে আশীর্বাদ করেছিলাম। আমরাও সোনার আংটি দিয়েছিলাম, আমার যে ননদ মানে ওদের যে দিদি আছে, একটাই দিদি, সেই দিদিও কিন্তু সোনার আংটি দিয়ে আশীর্বাদ করেছিল। তো এই যে এইগুলো যে আমরা দায়িত্ব বললাম, কোনোদিন বলেছে তোমাদেরকে? বলেনি। আজকে টাকা দিয়ে গেছে, আমরা সুন্দরভাবে ব্যাংকে রেখেওছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি এতদিন। তারপরেও আমাদের টাকা নিয়ে একটা কথা বলি, ওরা কি বলছে যে ওদের কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। হ্যাঁ, বই ছিল না, তাহলে কি করে ভাতা করলো? বই ছাড়া কি ভাতা হয় কোনোদিন? যে কোনো ভাতা করতে গেলে বইয়ের ইয়ে লাগবে, জেরক্স লাগবে, মানে কি লিঙ্ক করতে তো হবেই ভাতার সঙ্গে, যে ভাতাটা কোন জায়গায় ঢুকবে, ব্যাংকের বই। ওদের কাছে বই নেই, তো ওরা কি করে ভাতা করে দেয়? ভাতা করেছে তাহাদি। হ্যাঁ, ওই তাহাদির যে ছেলে ছিল, ও আমার বন্ধু হয়, ওকে বলছিলাম, তারপরে বলছিল ওগুলো তো মা করে, তারপরে ওর মাধ্যমে আমাদের স্কুলের মাঠেই আর কি ভাতাটা করে দুয়ারে সরকারের মাধ্যমে ভাতাটা হয়েছিল। তো এতদিন কি আমি বলছি? এখন বলি নাই। আচ্ছা, বলছে নাই। আমার একটা যেই করে দেখ, টাকাটা তো মার অ্যাকাউন্টে থাক। ওরাও এই যে শোনো, আমরা যা টাকাটা রেখে আসলাম ব্যাংকে, ওরাও যদি বলতো যে আমরা এই টাকা দিয়ে মার ট্রিটমেন্ট করবো বা মার পারপাসেই খরচা করবো, তাহলে আমরা কিছু বলতাম না। এটাই কথা, যে আমরা চুপচাপ থাকলেও পারছি না, আমাদেরকে বিভিন্ন কথা শুনতেই হচ্ছে। এবার সবচেয়ে সব কথার মোট কথা হচ্ছে এটাই, আমার এখন বিপদ তো আমার সামনে বিপদ, আইভিএফ ট্রিটমেন্ট, আমাকে মানে একদম বেড রেস্ট থাকতে হবে বা ভারী কাজ করা যাবে না, একদম এরকম ভাবেই থাকতে হবে যেন সাকসেস হয়। কারণ 8 বছর হয়ে গেল, এখনো আমরা 2 থেকে 3 হতে পারলাম না, বাচ্চার বাবা মা ডাক শুনতে পারলাম না। সেটা যে পৃথিবীর একমাত্র নারী পুরুষ আমরা দুজনেই এরকম, সেটা কিন্তু না। হাত পায়ে সুস্থ সবল, একদম রিপোর্ট ভালো, তাও ওরা বাচ্চা জন্ম দিতে পারছে না, এরকমও পরিবার রয়েছে, এরকমও মেয়ে রয়েছে। তো আমাকে দিনের পর দিন কুকুরের বাবা মা বলে সম্বোধন করা হয়। হ্যাঁ, আমি কুকুরের বাবা মা আমরা, কিন্তু আমি চাই আমার এই ট্রিটমেন্টের সময় যদি আমার শাশুড়ি মাকে না যেতে দেওয়া হয় বা শাশুড়ি মা না যায়, যে না আমি এই বউয়ের সেবা করার জন্য যাব না বা বউয়ের সেবা করার জন্য শাশুড়ি মাকে পাঠাবো না, খুব ভালো কথা। আমি নিজেও চাই না আমার সেবা করার জন্য শাশুড়ি মা যাক। শাশুড়ি মার সেবা যত্ন এতদিন, বা শাশুড়ি মা আমাকে রান্নাবাড়ি করে আমাদেরকে খাইয়েছে, বিভিন্ন কাজকর্মে আমাকে সাহায্য করেছে, আমি কোনোদিন অস্বীকারও করছি না, ঠিক আছে, করেছে তো ঠিক আছে, খুব উনার সংসার, উনি সংসার মনে করে করেছেন। এইবার কথা হচ্ছে, যেহেতু আমরা যাব ওখানে, তো সেখানে যদি আমরা আমাদের মতো দুজনেই থাকতে হয় বা আর অন্য কোনো কাউকে দেখতে হয় কাজের মানে কাজ করে দেওয়ার জন্য, বা কিভাবে কি করতে সেটা আমাদের ব্যাপার একান্তই। তাতে যদি মা এখানে থাকতে চায়, এখানে বলতে আমার এই ঘরের মধ্যে, এই ঘর বাড়ির মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে,
মার নিজের কোনো খবর থাকে না নিজের শরীরের, আর যেহেতু কথা বলতে পায় না, এই একা একটাও তো বাড়ির মধ্যে এমন একাই রেখে এত দিনের জন্য যাব, সেটা তো কোনো ঠিক নেই। 1 বছর না 5 মাস, ঠিক তো নেই। পরে আমাদের সারা জীবন কথা শুনতে হবে। সেই কথার থেকে দায়ে মুক্ত হওয়ার জন্যই শাশুড়ি মা, আর যদি বাড়িতে থাকতে চায় সে কাকা শ্বশুরের সাথে, যদি ওই ঘরে থাকতে চায় বা অন্য কেউ যদি নিয়ে যেতে চায় সে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আমি ওই দিনও বলেছি সবার সামনে যখন ভিডিও করছিল, আর আজকেও সবার সামনে বলছি, যদি যেতে চায় ওনাকে যেন নিয়ে যাওয়া হয়। তবুও আমি এই সব কথার থেকে দূরে থাকতে চাইছি। বাবা মাকে এত কথা শোনানো হয়েছে, আমি অবৈধ পথে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসি, এই ধরনের প্রচুর কথা হয়েছে, যেগুলো আমি ওদেরকে কেন ওই দিন উত্তর চাইনি। শুধুমাত্র IVF ট্রিটমেন্টের জন্য আমাকে ঝোট ঝামেলা থেকে দূরে থাকতে হবে, ওই জন্যই আমি চুপ ছিলাম। যে এই ব্যাপারটা তো পাস্ট, ওরা টাকা ঘুরিয়ে দিতে এসছে, বুঝতে পারিনি যে এই ব্যাপার নিয়ে আর কেউ ঘরে আসলে তাদের সঙ্গে এইসব নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা করতে। তাও তো আমি একটা কথা বলেছিলাম যে আমি নাকি ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছি। ঘরে ডাকছি, টাকা ঘুরে দিতে আসছি, সেই জন্য। এর আগে কেন ডাকেনি? হ্যাঁ, ওর জন্য ডাকা হয়নি, ওর মার জন্য। এটা আমি বলছি ওই দিন ভিডিওতে, যে ওর মা এসেছিল, ওর মা আমাদের কাছে অবশ্যই গুরুজন, ঠিক আছে। তো গুরুজন জন্যই ওনাকে ঘরে ডাকতে। আমরা বয়স্ক লোকদের কোনোদিন অপমান করতে পারি না, আর আমার বাবা মাকে বারবার টানা হয়, তর্ক বিতর্ক করতে পারি না, বা বয়স্ক লোকের নামে উল্টাপাল্টা কথা বলতে পারি না, আমাদের শিক্ষা না। আমার বাবা মা এখানে আসেও না, থাকেও না, কারো ঝোট ঝামেলা যায় না। ও যে ঘর করার সময় মাপজোক হয়নি, অবজেকশন, কে অবজেকশন জানিয়েছে? ওরা বলেছিল যে আমাদের জানালার স্ল্যাবটা কাটতে হবে, হ্যাঁ কেটে নাও, সেটাও বলেছি। টিনের জল পড়ে টিনের মধ্যে পাইপ লাগানোর জন্য, সেটাও আমরা বলেছি। তারপরেও ভিডিওতে কি বললো, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা আছি জন্য তোমাদের ভয়ে এই কাজটা করে দিয়েছে। তাহলে সোশ্যাল মিডিয়ার ভয়ে টাকাটা ঘুরে দিয়ে গেছে ওরা। দর্শক তাদের কমেন্টের ভিত্তিতে ওরা টাকাটা ঘুরে গেছে। ভিউয়ার্সদের কথাই 5 দিন ধরে আমাদের নামে ভিডিও হচ্ছে, 5টা ভিডিও নামালো, আরো হয়তো নামাবে। তো আমিও ভাবি না আমার কেউ আছে। হ্যাঁ, ও ভাবলে ভাবতে পারে আমরা নাকি মৃত। তো যাদের কাছে আমরা মৃত তাদের আমরাও চাই না যে তারা আমাদের সঙ্গে সম্পর্ক, আমরাও চাই না তারা আমাদের সাথে সম্পর্ক রাখুক, আমরাও চাই না। আমার ভিডিওতে কারোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য, আমার ভিডিওতে আমি তাদের কথা বলিও না। তাদের ছবি থাম্বনেলে চিপকিয়ে তাদের কথা বলে টাকা ইনকাম করার কোনো ইচ্ছে নাই। আমি ভাবি আমি এই পরিবারে এসছি ওর মুখের দিকে তাকিয়ে, না অন্য কারোর মুখের দিকে তাকিয়ে এসছি। ওর হাত ধরে সারা জীবন থাকতে চাই। শাশুড়ি মা আমার সাথে আছে, ভালোবাসে, থাকে, উনি আছেন। আর বাকি অন্যরা আমার জীবনে কেউ নেই। যাদের কাছে আমরা মৃত তাদের কাছে আমরাও নেই। আমরা চাই না তাদের সাথে সম্পর্ক রাখতে। আমরা পাগল হয়ে যাইনি, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো, ঠিক আছে। তো চলো, বেশি কথা বললে অনেক কথা আরো বের হয়ে যাবে। আমি জানি এরপরে আরো প্রচুর ভিডিও নামবে, ঠিক আছে। আমরা দেখতেও যাই না। আমার ওই যে একটা কথা আছে না, যে চুপ করে থাকলে মানে বুবার শত্রু নেয় বলে, কিন্তু এখন দেখা যাচ্ছে বুবারও শত্রু আছে। আর কোথায় কি হচ্ছে এগুলো চোখে সবসময় দেখলে আমি, আমার সাথে যে মানসিক টর্চারগুলো দিনের পর দিন হচ্ছে, আমাকে নিয়ে যে ভিডিও করে আমার বাবা মা, আমার অনাগত সন্তান যে এখনো আসেইনি, আমার পেটে এখনো আসেইনি, ট্রিটমেন্ট এখনো আমি শুরুই করতে পারলাম না, তার আগেই এত কথা, তারা আমার মানসিক টর্চার করছে না। তারা আমাদের জীবনে কিছু না, না তারা আমাদেরকে মানসিক টর্চার করছে না। আমরা চুপ করে আছি, চুপ করে থাকছি, আমরা মানসিক টর্চার করছি, এটাই তো ঠিক আছে। আর 6 মিনিটে কেন ভিডিও দিলে না? হ্যাঁ 30 মিনিট দেওয়া লাগতো, ঠিক আছে। এরপরে তোমাকে নিয়ে তো ভিডিও করা হয়, তোমাদের নিয়ে খুব প্রশংসা গো, টাকাটা ফেরত দিয়ে গেছে, অনেক ভালো, অনেক ভালো। তুমি ওর মাধ্যমে তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে টাকাটা দিয়ে গেছে। তারপরের দিন তো এত বড় ভিডিও দিয়েছি, তাও হয়নি। তো এটা কেন বলছে, মানে আমি ভিডিওতে একই ভিডিও দিতাম, ওর ভিডিওতে এমনিতে ভিউ হয়েছে, আমি দিলে তো কম হতো হয়তো, আমারটা দেখতো সবাই, আমি দেইনি জন্য ওর কাছে গিয়ে লোকে দেখেছে। এবার আমাকে বললে একটু বেশি ভিউ হয়, সেটা হয়তো তাদের ভালো লাগে, আমাকে চটকিয়ে আমার কথা বলে, হ্যাঁ উল্টোপাল্টা বিভিন্ন কথা বলে 2 টাকা ইনকাম করছে ইউটিউবে, ঠিক আছে। তো এটা তো আমার বিরাট বড় একটা ব্যাপার আমার মনে হয়, তাই না? কারণ আমার ইচ্ছে করে না কারো কথা বলে 2 টাকা ইনকাম করার জন্য, কিন্তু দিনের পর দিন আর কত সহ্য করবো। তো আজকের ভিডিওর জন্য হয়তো অনেকেই করতে পারো যে হ্যাঁ তোমরাও এরকম ভিডিও করলে বা কিছু, কিন্তু করতে বাধ্য হয়েছি, কত সহ্য করব। আমরা আমাদের সিদ্ধান্তটা জানানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা করা, যে এত কথার পরেও শাশুড়ি মাকে নিয়ে গেলেও দোষ হচ্ছে, রেখে গেলেও দোষ হচ্ছে। ওনার হচ্ছে বিপদ, উনি কোন পথে যাবেন, ওনার ইচ্ছা আমাদের সাথে যাওয়ার, কিন্তু যেতে গেলেও বলছে যে আমাকে আদর যত্ন ভালোবাসা করার জন্য যাবে, আবার না গেলেও যে দেখছে না রেখে গেল এইভাবে বাড়িতে একাই, অসুস্থ মানুষ, সেটা আমাদেরও মন মানছে না। কি যে করব সে আমি জানি না এখনো পর্যন্ত। না তার জন্য নিয়ে যেতে চাই, নিয়ে যেতে। হ্যাঁ সেটাই কথা। আমি আজকে তোমাদের বলেই দিলাম, তোমরা সাক্ষী থাকলে, যে আমি চাইছি সবটাই, মানে ওরা যদি নিয়ে যেতে চায়, আগেও আমাদের আপত্তি ছিল না, এখনো আপত্তি নেই, ঠিক আছে।
তো একজন করবে দোষ, তার জন্য দোষারোপ আরেকজনকে করব, সেটা তো হতে পারে না। আমারও রক্ত মাংসের শরীর, আমারও রাগ হয়, আমারও ইচ্ছে করে যে আমি যে কথাগুলো চুপ করে আছি পরিবারের কথা ভেবে থাক, এগুলো কথা বললে আরও বড় হবে, বলার দরকার নেই, কিন্তু চুপ করে থেকেও ধূর্ত, চালাক, হ্যাঁ এক হাতে তালি বাজে না, এগুলো কথা আসে। তো মাঝে মাঝে বাধ্য হই, কারণ আমি নিজে মানসিক টর্চার হতে হতে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার সামনে এত বড় একটা যুদ্ধ, আমি জানি না আমি কি করতে পারবো, কতদূর কি করতে পারবো আমি জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।